মেয়ে ছেলের নেশা তো করে দেখিসনি। আহা, স্বর্গ গুরু, স্বর্গ। আমি কিন্তু জীবিত নই, আবার ঠিক যেন মৃতও নই। আপনি যাবেন ওখানে আমার সঙ্গে? কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছরে নতুন গল্প। আজকের গল্পটি মুকুলিকা দাসের লেখা, মৃত্যুর পরোয়ানা। আচ্ছা, ভাতের চাইতেও একটা বেশি খিদে হয়, তা হলো প্রতিশোধের খিদে। চলুন তাহলে শুরু করি আজকের গল্প, মুকুলিকা দাসের মৃত্যুর পরোয়ানা। ভোটকার বড় বোতলটা প্রায় অর্ধেক শেষ ভর্তি গ্লাসে কয়েক টুকরো বরফ ঢেলে প্রকাশ এগিয়ে দেয় তপনের দিকে। তপন তখন নেশাতুর চোখে তাকিয়ে আছে জানলা দিয়ে। বাইরের গভীর অন্ধকারকে রহস্যময় করে তুলেছে কুয়াশার আস্তরণটা। সেই রহস্যময় রাতকে এমন লোভাতুর দৃষ্টিতে কেন দেখছিল তপন, তা প্রকাশ জানে না। প্রকাশ বলে তপনকে, এ ভাই, এটাই লাস্ট, আর নিস না, তোর নেশা চড়ে গেছে, এরপর সোজা হয়ে দাঁড়াতে পারবি না কিন্তু। আমার নেশা চড়ে না, আমার নেশা চড়ে শুধু মেয়ে ছেলে দেখলে। মেয়ে ছেলের নেশা তো করে দেখিসনি। আহা, স্বর্গ গুরু, স্বর্গ। ওর থেকে বেশি মস্তি জীবনে আর কোনো কাজেই নেই। এ ভাই, চুপ করে যা। দেখ, ব্যাচেলার জীবনের শেষের দিকে তুই। আজকের পর থেকে কোনো বাজে কাজ না, একদম না। বাকি ভোটকাটুকু শেষ করে উঠে দাঁড়ায় তপন। পা টলছে ভীষণ ভাবে। খানিকটা হাঁটতে গিয়ে পড়েও যাচ্ছিল। প্রকাশ সামলে নেয়। তপন জড়ানো গলায় বলতে থাকে, বুঝলি প্রকাশ, সবাই সেই একই জ্ঞান দিয়ে যাচ্ছে। আজকের পর থেকে কোনো খারাপ কাজ নয়, মদ না, মেয়ে ছেলে না, জুয়া না, গাঁজা না। ধুস, নিরামিষ জীবন কি আমার মতন ছেলে পোষাবে বল? আমি তো তোর মতন গুড বয় নই, আমি ব্যাড বয়, ব্যাড, খারাপ, বখাটে ছেলে। বলেই তপন কেমন দাঁত বের করে হাসতে থাকে। তপনের এই হাসিটা কেমন শরীরে একটা জ্বালা ধরিয়ে দিল প্রকাশের। হ্যাঁ, প্রকাশ বরাবরই ভালো ছেলে। সেই ছোটবেলায় পড়া কবিতা আদর্শ ছেলেতে যেমন ছেলের বর্ণনা ছিল তেমন। কিন্তু এই দুনিয়ায় যেন এমন ছেলে হওয়া অচল। ওই পুরনো দিনের 10 পয়সার কয়েনের মতন মিউজিয়ামে রাখা যায়, বাজারে চালানো যায় না। তপন এবার গা মোচড় দিয়ে উঠে দাঁড়ায়। চল বাইরেই একটু ঘুরে আসি, শরীরটা বড্ড জং ধরে গিয়েছে যেন। শরীরের নেশা কি আর ভদকায় মেটে? জায়গাটা বড্ড নিঝুম হয়ে এসেছে। ওরা চা বাগানের কাটা আলপথগুলো ধরে এগিয়ে চলছে। একটা ছোট্ট টিলা দেখতে পায় তপন। এটিকে টিলা ছাড়াও মাটির উঁচু ঢিপি বলা যায়। তপন সেখানে যাবে বলে জেদ করছে। প্রকাশ বারবার ওকে বোঝাচ্ছে,
যে হাঁটতে হাঁটতে ওরা রিসর্ট থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে। রাতও বাড়ছে, এখন ফিরে যাওয়া উচিত। রাত বাড়ছে ক্রমশ। রাত যত বাড়ে কুয়াশা তত গাঢ় হয় এখানে। কুয়াশা দেখলে প্রকাশের কেমন একটা ঘোর লাগে। কিসের যে ঘোর জানে না। মনে হয় কুয়াশার মধ্যেই ছুঁয়ে যাবে দুটো হাত। তপন, বাড়ি চল প্লিজ, রাত বাড়ছে ভাই। এত রাতে এমন নির্জন জায়গায় থাকা ঠিক না। কিন্তু তপন কোনো দিনই প্রকাশের কথা শোনেনি, আজও শোনে না। ব্যাড বয়রা কোনো দিনও গুড বয়দের কথা শোনে না। টলতে টলতে প্রকাশের উপর ভর দিয়ে তপন উঠে দাঁড়ায় টিলার উপর। এই টিলাটার নিচে অনেকটা ঢালু জমি। প্রকাশ ভয় পায়। তপন যেভাবে টলছে, একবার পা হড়কে গেলেই জমিতে গড়িয়ে পড়বে। না, তাতে মৃত্যুর আশঙ্কা নেই, তবে আঘাতের সম্ভাবনা থাকতে পারে। এই তপন, সাবধানে ভাই, পড়ে যাবি। নিচে পড়লে কিন্তু সমূহ বিপদ। না, পড়বো না, পড়বো না। তপন বসু নিচে পড়তে শেখেনি। আমার জন্ম উঁচুতে উঠবার জন্যই। তপন, বাড়াবাড়ির একটা সীমা আছে। 3 দিন পর তোর বিয়ে, এখন সামলে চলতে হবে। কিসের বাড়াবাড়ি? আজ শূন্য থেকে শুরু করে এখানে এসেছি। জীবনের প্রতিটা স্বপ্ন পূর্ণ হয়েছে। নিজের দমে পুরো এস্টেটের মালিক হতে চলেছি। সেটা তুই সায়ন্তিকাকে বিয়ে করছিস বলে। মালিকের মেয়েকে বিয়ে করলেই যে সম্পত্তি তোর, সেই ধারণা নিয়ে থাকিস না। কেন থাকবো না? তুই জানিস না, তুই কিছু জানিস না। সায়ন্তিকার বাবার সমীরণ চ্যাটার্জি এমনি এমনি আমার সাথে সায়ন্তিকার বিয়ে দিতে রাজি হয়নি। ওর বাপ আর আমার যে ব্যবসা আছে, তাতে এটাই ছিল প্রধান শর্ত যে আমি ওর মেয়েকে বিয়ে করব। আমার বুদ্ধিতেই তো এত ফুলে ফেপে উঠেছে রে ওর ব্যবসা। আমার কথা তো শুনতেই হতো। কিসের ব্যবসা তোদের? কোন ব্যবসায় এত অর্থ উপার্জন করছিস তুই? সরি বস, সেটা বলা একেবারে বারণ। প্রকাশ দীর্ঘশ্বাস ফেলে। তারপর নিজের পকেট থেকে একটা সিগারেট বার করে দেয়। সেটা হাতে নিয়ে তাচ্ছিল্যর হাসি হেসে ওঠে তপন। এখন এই সস্তা সিগারেটে পড়ে আছিস? হ্যাঁ, এসব আমার ড্রাইভাররা খায়। আমার যা সামর্থ্য তাই তো নেব, তাই না? তোকে তো পার্টনারশিপ অফার করেছিলাম ভাই, যদিও তুই তো আমার সঙ্গে কোনো কাজ করতেই রাজি নস। তোর ধারণা আমি অসৎ কাজই করব। অবশ্য তুই যে পুরোপুরি ভুল তা নয়। তবে আমাদের ধান্দাটা কি সেটা তোকে বলা যাবে না গুরু। তুমি তো সাধু পুরুষ, এই বান্দার সাথে কাজ করবে না। আরে পয়সা যেখানে বেশি, সেই ধান্দার পথে না চললে কিভাবে দাঁড়াবি? অত সততা ধুয়ে কি জল খাবি? সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে তপন তাকিয়ে থাকে আবার অন্ধকারে। চালসার চা বাগানের গভীর অন্ধকারেও সবচেয়ে উঁচু রিসর্টটা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। ওই দেখ প্রকাশ, ওইটা আমার শ্বশুর বাড়ি।
এখনো হয়নি, বিয়েটা হোক আগে। তপন অত কাঁচা কাজ করে না। তোর মনে আছে প্রকাশ, ছোটবেলায় মাথা নিচু করে চলতে হতো ওদের সামনে। বাপ মা খেটে মরতো ওদের বাগানে, আমাকেও খাটতে হতো বেগার, যাদের বাবা মা হাজিরা দিতে পারতো না। ওই ভারী ঝুড়ির বোঝা সকাল থেকে বিকেল পর্যন্ত বয়ে নেওয়ার পর মেরুদণ্ডে কি অসহ্য ব্যথা হতো। আর ওই মেম সাহেব, মানে সায়ন্তিকা, লাল ফ্রক পরে ড্রাইভারের সাথে জিপ ছুটিয়ে ঘুরে বেড়াতো বিকেলে। ওর ওই সুখ আমার সহ্য হতো না। এই ধনী গরিবের বৈষম্য আমি কোনোদিনও মেনে নিতে পারিনি। পায়ের তলার আতপোড়া সিগারেটটা পিষতে থাকে তপন। কিন্তু যে পথে তুই এগিয়েছিস সেটা কি ঠিক? অন্যায়কে রুখতে অন্যায় করাটাই কি সঠিক রাস্তা? এই ভাই, এই জ্ঞান দিস না। আমি তোর মতো মাস্টার্স করিনি, আমি তোর মতন মোটা বইও পড়িনি, তাই আমি ঠিক না বেঠিক সেই বাওয়ালে যাব না। কিন্তু আমার কাছে মাল্লু আছে গুরু। খসখসের নোটে ভরা থাকে আমার পকেট। তোর মতন ফাঁকা পকেটে ঘুরি না। যা টাকা আছে এই দুনিয়ায় সে সব কিনতে পারে, সব। থাক এসব তপন, তোকে বলে লাভ নেই, ফিরে চল, অনেক রাত হয়েছে। সত্যি শুনলে কি তোর প্যান্ট ঢিলা হয়ে আছে? হ্যাঁ, আরে আজ টাকা থাকলে তোর মা বেঁচে যেত, টাকা থাকলে তোর চাকরি হওয়া কে আটকাতো? কবে বুঝবি রে প্রকাশ, এই সমাজে বজ্জাত লোভীরাই ঘড়ি ঘড়ি টাকার মালিক। ভালো মানুষের কোনো দাম নেই। প্রকাশ কিছু বলে না। বাড়ি ফেরার জন্য তপনের হাত ধরে টানতে থাকে, দেখ ছবিগুলো দেখ, কিন্তু তপন নাছোড়বান্দা। আরে দেখ না, সে এখন ফিরবেই না। এমন প্রকাশ ছেলে প্রায় পুরো রাগ পাগলা। করে একা ফেরার পথে পা বাড়ায়। তপন মনের সুখে সিগারেট খাচ্ছে তখন, আর মোবাইল খুলে সায়ন্তিকার ছবি দেখছে বারবার। সব ছবি যে ভদ্রস্থ তা নয়। কদিন আগে সায়ন্তিকার কিছু নিষিদ্ধ ছবি জোগাড় করেছে সে। সায়ন্তিকার স্নান করার দৃশ্য। এ ছবি জোগাড় করতে অবশ্য বেশ কিছু টাকা খসাতে হয়েছে ওকে। সায়ন্তিকার নগ্ন ছবিগুলো দেখতে দেখতে শিহরিত হয়ে ওঠে তপনের শরীর। এই মেয়েটিকেই আর কদিন পর নিজের করে পাবে ও। এটা ভেবেই শরীরের ভেতর অদ্ভুত উত্তেজনা জমা হতে থাকে রন্ধ্রে রন্ধ্রে। এমন সময় একটা অযাচিত শব্দে পেছনে ঘুরে দাঁড়ায় তপন। শুকনো পাতাগুলোর ওপর কেউ হেঁটে আসলে যেমন মচ মচ করে আওয়াজ হয়, তেমন আওয়াজ যেন ক্রমশ কাছে আসছে ওর দিকে। তপন একবার মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাত 1টা। এত রাতে কে এদিকে? তপন চোখ সরু করে তাকিয়ে আছে ওই দিকে। আওয়াজটা যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে কুয়াশার আস্তরণটা এক জায়গায় ঘনীভূত হয়ে তার দিকেই যেন এগিয়ে আসছে। মোটা জ্যাকেট, টুপির ভেতর দিয়েও ওর শরীরে কেমন একটা কাঁপুনি ধরল।
কে আসছে এত রাতে? হঠাৎ ভয় লাগতে শুরু করলো তপনের। হাওয়াটাও কেমন ঠান্ডা হয়ে জমে গায়ে বিঁধতে শুরু করেছে সূচের মতো। এখানে আর না থাকাই হয়তো ভালো, কিন্তু কেন যেন যেতে ইচ্ছে করছে না তপনের। কে যেন ওকে টানছে, কোনো মায়াজাল, কোনো ইন্দ্রজাল, ও বুঝতে পারছে না। ওর যেন নিজের ওপর আর কোনো অধিকার নেই। ক্রমশ চারপাশটা অদ্ভুত সুন্দর লাগতে শুরু করেছে। কি হচ্ছে এসব? তপন হাঁ করে সেই পুঞ্জীভূত কুয়াশার দিকে তাকিয়ে রইল। আজ যে আকাশে চাঁদ উঠেছে তা এতক্ষণে খেয়াল হলো তপনের। আকাশের দিকে তাকিয়ে সে দেখে গোল পূর্ণিমার চাঁদটা মেঘ সরিয়ে অনাবিল হাসি হাসছে। আশপাশটা এমন রহস্যময় আলোয় ভাসছে যেন কোনো নারী তার সঙ্গী পুরুষকে আকর্ষণ করার চেষ্টায় রত। কোনো কামাতুর পুরুষ বিনা সুরার নেশায় এই আলোতে নেশাতুর হতে পারে। আশেপাশের বিস্তৃত ফাঁকা মাঠ হয়ে উঠতে পারে তার অসীম রমণ ক্ষেত্র। হায় রে যৌবন, এই নির্লজ্জতা, এই আদিমতাই যেন তপনের ভবিতব্য। ষড়রিপুর কাম নামক রিপুটা কেমন যেন ভর করতে শুরু করেছে শরীর জুড়ে। সমস্ত শরীরে সে কি তীব্র উত্তেজনা। নিজের দাবিয়ে রাখা পুরুষত্ব যেন লাগামহীন ঘোড়ার মতন হতে চাইছে। তপন যে এক ভদ্র সভ্য পুরুষ হওয়ার ভান ধরে থাকে সবার সামনে, সেটা যেন গলে গলে খসে পড়ছে তপনের সমস্ত দেহ থেকে। এমন সময় তপনের খেয়াল হলো সেই পুঞ্জীভূত কুয়াশা ক্রমশ আকার ধারণ করেছে এক মোহিনী রমণীর। সেই মিষ্টি গলায় জিজ্ঞেস করল, কে আপনি? ঘরে থাকা তপনের চিন্তায় ছেদ পড়ল। অদ্ভুত মিষ্টি গলার অধিকারিণীর দিকে হাঁ করে তাকিয়ে রইল সে। জ্যোৎস্নার আলোয় সে যেন সদ্য ফোটা রজনীগন্ধা। তার খোলা চুলে নাক ডোবালেই হয়তো বেল ফুলের গন্ধ পাওয়া যাবে। এই টিলার ধারে আপনি কি করছেন? এখানে তো আমি থাকি। স্বাভাবিক সময়ে তপনের ঘাবড়ে যাবার কথা, ভয় পেয়ে হুড়মুড়িয়ে নেমে যাওয়ার কথা টিলার ওপর থেকে। কারণ এইখানে এত রাতে সে ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি নিতান্তই অসম্ভব। তবে কে এত সুন্দরী তন্নি এখানে কি করছে? এই তপনের কল্পনা নাকি মোহজাল? তপন তখন পালাচ্ছে না কেন? চিৎকার করছে না কেন? কেন তার এই সুন্দরীর উপস্থিতি এত ভালো লাগছে? কেন তার শরীরের প্রতিটি ঘাজ আঙুল দিয়ে ছুঁতে ইচ্ছা করছে? কেন তপন তোর আরো কাছে যেতে ইচ্ছে করছে, তলিয়ে যেতে ইচ্ছে হচ্ছে তার গভীরে। তপন তার দিকে আরো কিছুটা এগিয়ে গেল। তপনের ভেতর কোনো এক আদিম প্রবৃত্তি জেগে উঠছে। তপন আজ এমন পশুর মতন হয়ে উঠছে কেন? কেন তপনের ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে মেয়েটার উপর? এ কি আদৌ মেয়ে?
নাকি কোনো অশরীরী? আর মেয়েটি আবার বলতে শুরু করলো, আমি কিন্তু জীবিত নই, আবার ঠিক যেন মৃতও নই। কি হলো, ভয় পাচ্ছেন? ভাবছেন মৃত একটা মেয়ে কি করে কথা বলছে? জানেন তো, মৃত হলেই না ওই তারাদের দেশে ভিড়ে যাওয়া যায় না। সবাই পারে না, কিসের এক বাধায় বেঁধে রয়েছি। এই জায়গাটা ছেড়ে যেতেই পারি না। আমার নিজের ঘরটাতেই থাকি এখনো। আমি থাকি কোথায় জানেন? ওই যে টিলার নিচে, ওই খাটটায়। জানেন, ওখানে কেউ যাতায়াত করে না। আপনি যাবেন ওখানে আমার সঙ্গে? এরকম অপ্রত্যাশিত কথোপকথন এক অন্য অনুভূতি এনে দিচ্ছে তপনের মনে। বাস্তব আর পরাবাস্তবের মাঝের যেন অধিবাসী যেন তপন। তপনের শরীরে রক্ত প্রবাহ যেন বেড়ে চলেছে ক্রমশ। এ কি দুর্বার আকর্ষণ! তপন কি পাগল হয়ে যাচ্ছে? অস্বাভাবিক এই পরিস্থিতি থেকে ও বেরোতে পারছে না কেন? কেন? এতক্ষণে টিলা থেকে নেমে প্রকাশ নিজের জন্য সিগারেট ধরিয়েছে। আজকে হঠাৎ প্রকাশের বুকের ভেতরে কেমন চিনচিনে ব্যথা করছে। এই ব্যথার উৎস ঠিক কি তা বুঝতে পারছে না। তপন ওর জন্মের সময় থেকে সবচেয়ে ভালো বন্ধু, যদিও দুজনের মধ্যে মিলের চাইতে অমিল বেশি। তপন আজীবন অসৎভাবে জীবন যাপন করেছে, প্রকাশ তা কোনো কালেও পারেনি। এই জং ধরা দুনিয়াতেও নিজের বস্তা পচা আদর্শ বয়ে নিয়ে চলেছে ও। তাতে ওর আফসোস যেমন নেই, কিন্তু আজকাল সেটা নিয়ে গর্ববোধ হয় না। সত্যি তো, তপন ঠিকই তো বলেছে। কি পেল প্রকাশ জীবনে? কিছুই তো না। মাকেও বাঁচাতে পারেনি, বোনটার ভালো ঘরে বিয়ে দিতে পারেনি, এমনকি নিজের 10 বছরের প্রেমিকা সায়ন্তিকাকেও হারাতে হলো। তপনের যোগ্যতা তো ছিল না কিছুতেই। স্কুল ছুট ছেলে, কালো বাজারি করে 2 নাম্বারি কাজ করে একটা নার্সিংহোমের মালিক হয়ে গেল। দামি রিসর্ট কিনলো চালসায়, নিজের ভাঙা দোচালা ঘর রাতারাতি করে তুললো দোতলা বাড়ি। ঝোপ বুঝে কোপ মেরে সায়ন্তিকাকেও নিজের করে নিল। অথচ এসব তো প্রকাশের পাওয়ার কথা ছিল। ভগবান ঠিক কোন দাড়িপাল্লায় মানুষের ভাগ্য বিচার করেন তা বোঝে না প্রকাশ। মাথা নিচু করে চোখের জলটা মুছে নেয়। ছেলেরা সহজে কাঁদে না, ঠিক করে কাঁদতেই জানে না তারা। কারোর সামনে কাঁদাটা যেন লজ্জার বিষয়। অল্প কাঁদলেই তাই চোখ জ্বালা করে। আজীবন কারোর কোলে মাথা রেখে নিভৃতে কাঁদবে বলেই তারা একটা কাছের মানুষ খোঁজে। সায়ন্তিকা তার কাছে ছিল সেই মানুষ। ভগবান প্রকাশের ওইটুকু আশ্রয়ও কেড়ে নিল। অবশ্য ভুলই বাকি। ওর মতন বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দিয়ে আজীবনের মতন দারিদ্র্যের খাতায় সায়ন্তিকার নামই বা কেন লেখাবেন সমীরণ চ্যাটার্জি? তার চেয়ে তপন কি অনেক ভালো অপশন নয়? তার মধ্যে মরণাপন্ন সময় ওর জীবন বাঁচিয়েছে। এটাই তো হওয়ার ছিল। না, আর সায়ন্তিকার কথা ভাববে না প্রকাশ। ও এখন
অন্য কারোর হতে চলেছে। সায়ন্তিকাও নিশ্চয় খুশি, তপনের অর্থ আছে, ওকে অনেক অনেক খুশি রাখতে পারবে। প্রকাশের তো আর সেই ক্ষমতা ছিল না। প্রকাশের মুঠো থেকে শেষ বালির কণাগুলো ফসকে যাচ্ছে, আর তাকে মুঠোতে আটকে রাখা যাবে না। প্রকাশের চোখ দিয়ে ক্রমশ জল গড়াচ্ছে। রাতের খুব অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে ভগবানকে অভিযোগ করে এক রাশ নীরব ব্যথা দিয়ে। যদি কিনেই নেবে তবে দিলে কেন? সব হারানোর জন্যই কি আমার জন্ম? অন্যদিকে তপন যেন আরো ডুব দিয়েছে মায়াবিনীর মায়াজালে। সেই কুহুকিনী বলে চলে, আমি না ইহলোক আর না পরলোক, আমি কোথাওকার বাসিন্দা নই। আমি একাকী প্রতিটা দিন কাটাই, আর একটা মই খুঁজি কোথাও থিতু হওয়ার। পাই না যে বুকের মধ্যে অভিমানের সমুদ্র, সেখানকার জোয়ার ভাটায় ভাসতে ভাসতে দিন পাড়ি দিই। হঠাৎ তপনের যেন মনে হলো এ যেন ওরই দোসর। আজকের পূর্ণিমায় যে ওদের সাক্ষাৎ, এ যেন হওয়ার ছিল। এ যেন জন্ম মৃত্যুর আগে থেকে স্থির। মেয়েটার শরীর থেকে অসম্ভব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এই মেয়ে যদি মৃতই হবে, তবে শরীর থেকে এমন সৌরভ আসা সম্ভব কি? তপন কামুক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটি কি বুঝেছে যে তপন তার প্রতি দুর্বল? আচ্ছা, মেয়েটি কি সত্যি মৃত? ওকে দেখে তপনের মধ্যে ভয়ের উদ্রেক হচ্ছে না কেন, বরং তাকে নিজের করে পাওয়ার এক তীব্র বাসনা প্রকট হচ্ছে ক্রমশ। তপনের চিন্তা শক্তি ক্রমশ লোপ পাচ্ছে। বনের পশুর মতন ভেতরে জাগছে এক আদিম খিদে। মেয়েটি আবারও বলল, আমার কেউ নেই জানেন। আমার বাবা মা থাকলে আজ হয়তো আমার পাশেও কেউ থাকতো। মেয়েটি মুখ ঘুরিয়ে নিল। তপন আর নিজেকে সামলাতে পারল না। অভদ্র হয়ে তপন এক দুর্দমনীয় কাজ করে বসল। পেছন থেকে মেয়েটিকে জাপটে জড়িয়ে ধরল। নারী শরীরের সবচেয়ে নরম অংশে হাতড়াতে শুরু করল আর বলল, আমি থাকতে চাই তোমার পাশে, আমি থাকতে চাই তোমার পাশে। তার শরীরে যতবার হাতড়ে যাচ্ছে ততই প্রবল শীতাতুর হয়ে পড়ছে সে। তপন মনে মনে ভাবছে, আশ্চর্য, এত শীতলতা কি করে হয় মানুষের? ও কি তবে মানুষ নয়? ও কি অপ্রাকৃতিক কোনো মানবী? মস্তিষ্ক বলছিল তপনকে পিছিয়ে যেতে হবে, কিন্তু তপনের কামুক শরীর ও জাগ্রত পুরুষত্ব বলছে, আমাকে মিশে যেতে হবে মেয়েটির শরীরে, আমাকে পুড়ে যেতে হবে মেয়েটির যৌবনের আগুনে। আমি বন্যী পতঙ্গের মতো ক্ষয়ে যাব আজ। মেয়েটি ক্রমশ উত্তেজিত হতে শুরু করল। তার নিঃশ্বাস বাড়ছে ক্রমশ। সে তপনের দিকে ঘুরে তার ঠোঁট দিয়ে চেপে ধরল তপনের ঠোঁট। তপনের ভেতরকার
অসভ্য পুরুষটা তার ঠোঁটের ছোঁয়ায় পুরোপুরি মুক্ত হয়ে গেল। তপন সেই মুহূর্তে তার কোমর চেপে ধরে তার আরো ঘনিষ্ঠ হয়ে পড়েছে। তার নরম দুপাশের উঁচু হয়ে মাংসপিণ্ড তপনের লোমশ বুকে ঠেকছে বারবার। তপন ঠোঁট দিয়ে তাকে ছুঁয়ে যাচ্ছে গালে, তারপর গলা পেয়ে নামছে ক্রমশ বুকের খাঁজে। তার শরীর লতানো গাছগুলোর মতো চেপে ধরেছে। কামের প্রবল আক্ষেপ মেটানোর সুযোগ আজ। মেয়েটিও যেন তার সব আকাঙ্ক্ষা মেটানোর জন্য প্রস্তুত। ক্রমশ তাকে জড়িয়ে ধরে সে এগোচ্ছে টিলার কিনারার দিকে। তপন বুঝতে পারছে কিছু হতে চলেছে। সর্বনাশের কিনারায় যে দাঁড়িয়ে, তা সত্ত্বেও তপনের মনে হচ্ছে না যে তার সরে যাওয়া উচিত এই মায়াজাল থেকে। হঠাৎ একটা প্রবল চিৎকারের রীতিমতো কেঁপে ওঠে প্রকাশ। টিলার দিকে তাকিয়ে দেখে তপন আর ওখানে নেই। এটারই ভয় পাচ্ছিল প্রথম থেকে প্রকাশ। পড়ে গেল নাকি তপন? তাহলে তো মহা মুশকিল হবে। তাড়াতাড়ি টিলার দিকে এগোতে থাকে প্রকাশ। তপন মাটির ওপর উপুড় হয়ে পড়ে আছে। ভয়ে ওর নেশার ঘোর যেন কেটে গিয়েছে। একটু আগে যা দেখলো সেটা কি সত্যি নাকি কল্পনা? সত্যি যদি হয় তাহলে মায়াবিনী কোথায়? আর যদি কল্পনা হয় তবে? হঠাৎ তপনের মনে হতে থাকে ওর আশেপাশের মাটি যেন কাঁপছে। হ্যাঁ, প্রথমে অল্প অল্প কাঁপুনি হলেও আস্তে আস্তে কাঁপার পরিমাণ বাড়ছে, যেন মাটি ফুঁড়ে কিছু বেরিয়ে আসতে চাইছে। প্রচন্ড ঘাবড়ে যায় তপন। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়, কিন্তু উঠে দাঁড়াতে গিয়েও পারে না। কি যেন চেপে ধরে আছে ওর পাকে। খুব অন্ধকার হলেও হালকা হালকা বুঝতে পারছে তপন কোনো কিছু জোর করে আটকে রেখেছে ওর পা। তপন এবার বুদ্ধি করে পকেটে রাখা লাইটারটা বার করে কাঁপা কাঁপা হাতে ওটা জ্বালিয়ে নিচের দিকে খানিকটা ঝুঁকে দেখে। যা দেখলো তাতেও পুরো শরীর অবশ হয়ে আসতে লাগলো। এই শীতেও ঘাম জমতে শুরু করলো ওর শরীরে। ও চিৎকার করে উঠল আরো একবার। তপনের পা দুটো আঁকড়ে আছে ভারী দুটো মাংসপিণ্ড। অসম্ভব দুর্গন্ধে তপনের গা গুলি উঠছে। ও অসম্ভব চেষ্টা করতে থাকে সেই মাংসপিণ্ডগুলোর থেকে নিজের পাকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু পারে না। তপনের মনে হতে থাকে ওর পা দুটো যেন অবশ হয়ে আসছে ক্রমশ। এই মাংসপিণ্ড দুটো ক্রমশ যেন গরম হয়ে উঠেছে, আর তা গলিয়ে দিচ্ছে তপনের পায়ের চামড়াকে। একটা সময়ের পর সেই চামড়া গলে গিয়ে যেন তা মিশে যাচ্ছে তপনের রক্তে। অসম্ভব যন্ত্রণায় তপনের চোখ মুখ কুঁচকে যেতে থাকে। মুখ দিয়ে বেরিয়ে আসতে থাকে আর্তনাদ। নিঝুম সেই রাতের নিস্তব্ধতা খান খান করে সেই তপনের মরণ আর্তনাদ। সেই আর্তনাদ শুনতে শুনতে প্রকাশ দৌড়ে দৌড়ে টিলার কাছে পৌঁছে গেল। আশেপাশে আর তপন নেই। কোথায় গেল? টিলার নিচের দিকে ঝুঁকে দেখল প্রকাশ। হ্যাঁ, ওই তো তপনকে অল্প অল্প দেখা যাচ্ছে। আর তপন অমন পাথরের মতনই বা কেন দাঁড়িয়ে আছে? চিৎকার তো তপনই করেছে মনে হয়। ও কি নিচে বিপদে পড়েছে?
বেশি কিছু না ভেবে প্রকাশ গড়িয়ে গড়িয়ে নিচে নামতে শুরু করে। অন্যদিকে তপন ওর আশপাশটা দেখে আরো স্তম্ভিত হয়ে গিয়েছে। ওর পা দুটো আঁকড়ে ধরে একটা বড় মাংসের পিণ্ড ক্রমশ উঠে আসছে উপরে। চারিদিকে ছড়িয়ে পড়ছে রক্তের ধারা। মাংস পচা দুর্গন্ধে বাতাস ক্রমশ ভারী হয়ে উঠেছে যেন। তপনের মাথা ঘুরছে, পুরো শরীর অবসন্ন হয়ে পড়ছে। আশপাশের মাটি ফুঁড়ে একে একে উঠে আসছে আরো আরো মাংসের দলা। কোথাও কোনো পুরো শরীর নেই, নেই কোনো মানুষের শারীরিক গঠন। তারা এক একটা জীবন্ত শরীর ছিল একসময়, কিন্তু এখন নেই। তাদের শরীরে নেই কঙ্কাল, তাদেরকে ঘিরে ক্রমশ জমাট বাঁধছে কুয়াশা। দূর থেকে দেখে মনে হবে যেন মানুষের অবয়বের আকৃতির কুয়াশা ক্রমশ ঘিরে ধরছে তপনকে। আর ওই মেয়েটি বা কোথায় গেল? একটু আগেই তো মেয়েটির সাথেও ঘনিষ্ঠ হচ্ছিল, আর ঘনিষ্ঠতার জেরেই তো এই খাদে এসে গড়িয়ে পড়ল তপন। তপন পা নাড়ানোর অনেক অনেক চেষ্টা করে চলেছে, কিন্তু কিছুতেই সুবিধে করে উঠতে পারছে না। ও অনুভব করল ওর পা দিয়ে এবার গল গল করে যেন রক্ত বেরোতে শুরু করেছে। অসহ্য যন্ত্রণায় ওর জ্ঞান হারানোর জোগাড়। কেউ যেন সূক্ষ্ম কোনো করাত দিয়ে একে একে কেটে চলেছে ওর পায়ের শিরা উপশিরা। তপন অনেকক্ষণ ধরে ভাবছে এ হয়তো তার অতিরিক্ত নেশার ফলশ্রুতি, কিংবা অজানা কোনো দুঃস্বপ্ন। কিন্তু কোনো স্বপ্ন কি এতক্ষণ স্থায়ী হয়? অজানা ওই কুয়াশা ঘেরা আতঙ্কগুলো তো ক্রমেই সংখ্যায় বাড়ছে। ওগুলো ধীরে ধীরে তো তপনকে ঘিরে ধরবে এবার। তপন এবার ধপ করে মাটিতে বসে পড়ল। দুই হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করলো ওই হাতগুলো থেকে নিজের পা দুটোকে মুক্ত করবার, কিন্তু কিছুতেই হচ্ছে না। ক্রমশ পায়ের বোধ শক্তি যেন হারাচ্ছে। মনে হচ্ছে পা তার পুরোপুরি রক্তশূন্য হয়ে পড়েছে। লাইটার জ্বালিয়ে ভালো করে পায়ের দিকে তাকাতেই ওর সর্বাঙ্গে কাঁপুনির সৃষ্টি হলো ভয়ে। ওর পা দুটো কেটে যাচ্ছে ক্রমশ, যেন আলাদা হয়ে যাচ্ছে শরীর থেকে। খসে পড়েছে পায়ের পেশিগুলো। খসে যাওয়া পেশিগুলো যেন গিলে খেয়ে নিচ্ছে এখানকার মাটি। মাটির নিচে কিভাবে যেন সুড়ঙ্গ তৈরি করে তারা ঢুকে যাচ্ছে ক্রমশ গহ্বরে। ক্রমশ পায়ের উপরিতলের দিকে এগোচ্ছে সেই গলিত মাংসপিণ্ড। আরো বেশি করে রক্ত বেরোচ্ছে ফিনকি দিয়ে। ভীষণ ভয় পাচ্ছে তপন। চিৎকার করে এবার সে প্রকাশকে ডাকতে থাকে। পরক্ষণে তার ঠিক চোখের সামনে ঘন হয়ে আসতে থাকে কুয়াশা। তা ক্রমশ এক নারী মূর্তির আকার নেয়। সেই কুহুকিনী, সেই মায়াবিনী, সেই পিশাচী। তপন এবার ভয় পাওয়ার চাইতেও বেশি আরেকটা জিনিস আবিষ্কার করে, এবং সাথে সাথে ওর মাথা ঘুরতে থাকে। মাথা ঘুরলেও এতক্ষণে তপন বুঝতে পারছে ওটি কোথায় এসে পড়েছে। এই টিলার নিচেই তো। হঠাৎ করে অজিত বাবুর কথা মনে পড়ে যায় তপনের। 3 দিন আগে সেই যে নার্সিং হোমে প্রকাশের সাথেই কথা হয়েছিল, সেই রাতেই হার্ট ফেলিওর করে যায় ওনার। মানসিক সমস্যা যে অজিত বাবুর জীবন এভাবে কেড়ে নেবে তাও বুঝতে পারেনি। অবশ্য স্যার মারা যাবার ঘটনায়
তেমন বিচলিত হয়নি তপন। তবে আজ হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, ভয় পাচ্ছে তপন। তাহলে স্যার যে পাপ করেছে সেই পাপের ভাগীদার তো তপন নিজে। দুজন একসাথে নার্সিংহোমে গোপনে চালিয়ে গিয়েছে অবৈধ ব্যবসা, আর মুনাফা জমা করেছে সমীরণ বাবুর কোষাগারে। স্যার কি সেই সত্যি তাহলে সেই পাপেরই শাস্তি পেয়েছিলেন? স্যারের পর কি এবার তবে তপনের পালা? স্যারের বলা শেষ কথাগুলো হঠাৎ করে কানে বাজতে শুরু করলো তপনের। সব হিসেব নিকেশ এখানে শেষ করে যেতে হবে তপন। আমাদের খিদেই আমাদের কাল হবে শেষ অবধি। মুক্তি নেই তপন, মুক্তি নেই। কি ভয় পাচ্ছেন? যেদিন নিষ্পাপ মানুষগুলোর দেহ থেকে একে একে খসিয়ে নিয়েছেন মাংসপিণ্ডগুলো, স্তূপাকারে জমা করেছেন মৃতদেহ, সবার অজান্তে মাটিতে পুঁতেছ কত মাংসের দলা, সেদিন ভয় লাগেনি? সেই পিশাচিনীর চোখে মুখে এক পৈশাচিক হাসি। এই হাসি ওর মুখের সমস্ত নিষ্পাপ ভাব যেন কেড়ে নিয়েছে। ওরা খিদের দায়ে তোর কাছে এসেছিল, কাজ চাইতে এসেছিল, ওদের রুগ্ন শরীরকেও বেঁচে দিলি তুই। আমি আমি ইচ্ছা করে কিছু করিনি। ইচ্ছে করে কিছু করিসনি তাই না? তুই ভালো করেই জানতিস ওই রুগ্ন অপুষ্টিতে ভোগা হাড় জিরজিরে শরীরগুলোর থেকে ওদের কঙ্কাল সরাতে পারলে বিদেশে পাচার করে অনেক অনেক কালো টাকা জড়ো হবে। ওদের খিদের সুযোগ নিয়ে অল্প টাকার টোপ দেখিয়ে ব্ল্যাক মার্কেটে স্কেলেটন ডোনেশনের ফাঁদ পেতে বসলি, আর তোর লোভী মন ভরতে থাকলো মোটা টাকার অঙ্কে। এখন তো রীতিমতো নার্সিং হোম খুলে বসেছিস যাতে কালো টাকাকে সাদা করা যায়। তুই কি ভেবেছিস তোর পাপের বিচার হবে না? ধীরে ধীরে কুয়াশার আস্তরণে ঢাকা এক একটি মৃতদেহ এগিয়ে আসছে তপনের দিকে। তাদের শরীরের কাঠামো নেই, থাকবে কি করে? তপন আর ডক্টর অজিত মিলে তো শরীরের মূল কাঠামো কঙ্কালটাই বিক্রি করে দিয়েছে বিদেশে। বিদেশে এমন নিখুঁত কঙ্কালের চড়া দাম, যা দিয়ে সেখানকার মেডিকেল স্টুডেন্টরা বিভিন্ন ধরনের পড়াশোনা করে। বিভিন্ন অজ্ঞাত লাশ থেকে যে স্কেলেটন বা কঙ্কাল তন্ত্র পাওয়া যায়, তা অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন দুর্ঘটনার জন্য খুঁতযুক্ত হয়। অর্থাৎ কোনো অঙ্গ বাদ পড়ে যায় বা বিভিন্ন জায়গার হাড় বাদ পড়ে যায় তার নির্দিষ্ট জায়গা থেকে। খুঁতযুক্ত স্কেলেটনের দাম তাই বাজারে কম। কিন্তু কোনো দুর্ঘটনায় মারা যায়নি এমন মানুষের কঙ্কাল যদি সংগ্রহ করা যায়, তার দাম বেড়ে যায় 4 গুণ। তপনরা এই ব্যবসার সুযোগটাই নিয়েছিল। চা বাগানের গরিব মানুষগুলোকে কাজ দেওয়ার অছিলায় তাদের বিষ খাইয়ে হত্যা করত ওরা। তারপর তাদের দেহকে নানান অ্যাসিড ও রাসায়নিকে গলিয়ে শরীর থেকে বাদ দিত রক্ত, চামড়া আর মাংস। শুধুমাত্র কঙ্কালটা সংগ্রহ করাই ছিল মূল উদ্দেশ্য। তপনের এখন মনে পড়ে সেই মাংস চামড়া আলাদা করার পদ্ধতিগুলোর সময়ে যেরকম দুর্গন্ধ বেরোত, খানিক আগে থেকে তেমন দুর্গন্ধই ঘিরে ধরেছে ওকে। কিন্তু এর পরের যে দৃশ্য তপন দেখল, তা যেন কোনো স্বাভাবিক মানুষকে দেখতে না হয়।
বীভৎস সেই দৃশ্য দেখে খুব কম মানুষই আর সুস্থ অবস্থায় থাকতে পারবে। তপন দেখল অসংখ্য মাংসপিণ্ড কেমন কেঁচোর মতন কিলবিল করতে করতে তার দিকে এগিয়ে আসছে। তাদের দূর থেকে দেখে মাংসপিণ্ড মনে হলেও কাছে এলে দেখা গেল সেগুলো আসলে অসম্পূর্ণ মানব শরীরের বিভিন্ন অঙ্গেরই অংশ। তপন ওর পা ছাড়ানোর শেষ চেষ্টা করছে, পারছে না। পা আঁকড়ে এবার তপনের পায়ের নিচে থাকা মাংসপিণ্ডের সংখ্যা বেড়ে গিয়েছে কয়েক গুণ। ওরা উঠে আসতে শুরু করেছে এবং তপনের প্রায় কোমর অবধি দখল করে ফেলেছে। সেই কুকুরটি যেন তার অদৃশ্য শূন্য কোটর দিয়েও যেন তপনকে পর্যবেক্ষণ করছে। তার আবছা মুখেও যেন খেলে যাচ্ছে অদ্ভুত প্রশান্তির হাসি। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, সব সব ছেড়ে দেবো। আমি আমি পুলিশের কাছে সব সব স্বীকারও করবো। আমি 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 আইনের সমস্ত শাস্তি মাথা পেতে নেব। আমার কিচ্ছু করার নেই। ওরা যে ক্ষুধার্ত, ভাতের খিদের চাইতেও বেশি আরেকটা খিদে থাকে, তা হলো প্রতিশোধ নেবার খিদে। আমি ওদের আটকাতে পারবো না। ওদের প্রিয়জনেরা আজও পৌঁছে থাকে ওদের ফিরে আসার। ওরাও জানে না ওদের জমির মাটিতেই শুয়ে আছে ওরা। ওদের নির্মমভাবে খুন করা হয়েছে। খুনিদের কোনো ক্ষমা নেই। ধীরে ধীরে সমস্ত মাংসপিণ্ডগুলো ঘিরে ধরেছে তপনকে। ওর চোখ, মুখ, গলা, বুক সব দখলে চলে যাচ্ছে সেই ওদের। তপনের দম বন্ধ হয়ে আসছে। ও চাইলেও আর চিৎকার করতে পারছে না। ধীরে ধীরে তপনের সমস্ত শরীর থেকে যেন খসে পড়তে থাকে মানুষ। রক্তের ধারায় আশেপাশের মাটি আরো বেশি সিক্ত হয়ে পড়ছে। একটা সময়ের পর তপনের শরীরের চামড়া, মাংসের যেন আর অস্তিত্বই থাকে না। ওর ভেতরকার সমস্ত অঙ্গ গলে গলে পড়ছে মাটির ওপর। তপনের দেহটা যেন গলন্ত এক মোমবাতির মতন গলে পড়ছে। প্রাণের অস্তিত্ব এইভাবেই হারিয়ে যায় সেই দেহ থেকে। তারপর এক সময় পড়ে থাকে রক্তে ভেজা স্কেলিটনটা। সেটাও ক্রমশ ঢুকে যাচ্ছে মাটির নিচে। ওরা মাটির নিচে পুঁতে দেবে তপনের সমস্ত চিহ্ন, একেবারে সমস্তটা। প্রকাশ টিলার নিচে নেমে তপন যেখানে ছিল সেখানে যখন আসে, ততক্ষণে তপনের শেষ চিহ্ন মিশে গিয়েছে মাটির তলায়। তপন, তপন, তপন! প্রকাশের চোখের সামনে তপন ঢুকে যাচ্ছিল, কিন্তু প্রকাশ কিছুই করতে পারল না। তার গতি বারবার রুদ্ধ হচ্ছিল কোনো অশুভ শক্তির প্রভাবে। পারল না ও নিজের প্রিয় বন্ধুকে বাঁচাতে। তবুও মাটির ওপর থপ করে বসে প্রকাশ মাটি আঁচড়াতে লাগলো ক্রমশ। যদি তপনকে বাঁচানো যায়। তপন, তপন, তপন! কেঁদো না, লাভ নেই। তোমার বন্ধু তার অপরাধের যোগ্য শাস্তি পেয়েছে। ওর জন্য কেঁদে লাভ নেই। সামনে তাকিয়ে দেখে সেই মেয়েটা। আবছা আবছা তার সমস্তটা যেন মেঘের মতন ছুঁয়ে দিলেই জল হয়ে গলে পড়বে এক্ষুনি। কে কে তুমি? আমি হারিয়ে গিয়েছি। আমার আর কোনো পরিচয় নেই। আমি এখানেই থাকতাম। কবে থেকে আছি তাও মনে পড়ে না। আজ আসি, আমার কাজ শেষ। জানি না আর কোনোদিন আসা হবে কিনা। আসি, ভালো থেকো। তুমি বড় ভালো মানুষ।
কি বলছো এসব? প্রকাশের চোখের সামনে গাঢ় কুয়াশার আস্তরণ মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। হাত দিয়ে আরো একবার তাকে আটকে রাখার ব্যর্থ চেষ্টা করল প্রকাশ। হাতের মুঠো গলে বেরিয়ে গেল সেই কুয়াশা, মিশে গেল শূন্য। সেই কুয়াশা বা বলা ভালো সেই কুহুকিনী যেন ছিল তপনের মৃত্যুর পরোয়ানা। হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।